একটা আধান যখন চৌম্বক ক্ষেত্রে মুভ করে তখন তার উপরে চৌম্বক ক্ষেত্রের কী প্রভাব, কী ক্রিয়া, সেটা আমরা দেখেছি। এবার আমরা আরেকটু বিশদে যাব। যেমন যদি একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, অর্থাৎ সেখানে অনেকগুলো চার্জ ইনভলভড, তো সেক্ষেত্রে কি হবে? আমাদের একটু পুরনো একটা পড়া একটুখানি ঝালিয়ে নিতে হবে। আমরা জানি যে যদি ই একটা ইলেকট্রনিক চার্জ, সে যদি মুভ করে, ধরো তার ড্রিফট ভেলোসিটি যদি ভিডি হয়, যে তারের মধ্যে দিয়ে সে যাচ্ছে সেটার ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদ যদি এ হয়, তাহলে এবং একক আয়তনে যদি এন নাম্বার অফ এরকম ইলেকট্রন থাকে, তাহলে আমরা যে প্রবাহটা যায় সেই প্রবাহটাকে আমরা লিখতে পারি, আমরা তো জানি এমনিতে রেট অফ ফ্লো অফ চার্জ হচ্ছে কারেন্ট। এখন 1 সেকেন্ডে যে ওই ভিডি যাওয়া মানে ভিডি তার ড্রিফট ভেলোসিটি হওয়া মানে হচ্ছে 1 সেকেন্ডে সে ভিডি পথ যাচ্ছে। কাজে সেখানে ওই জন্য আমরা যা নিচ্ছি সেটা 1 সেকেন্ডের প্রেক্ষিতেই নিচ্ছি আর কি। এন যদি তার একক আয়তনে যদি ইলেকট্রনের সংখ্যা হয়, সেই ইলেকট্রনের মোট চার্জ হবে NE। যে প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে সে গেল, সেই প্রস্থচ্ছেদ যদি এ হয় এবং ভিডি যদি আমি যেটা বললাম যে তার ড্রিফট ভেলোসিটি হয়, তাহলে আমরা মনে করতে পারি যে 1 সেকেন্ডে একটা ভিডি লেংথের একটা ছোট সিলিন্ডার তৈরি হয়েছে বা চোঙ তৈরি হয়েছে, যার আয়তন হচ্ছে ভিডি ইন্টু এ। তাহলে ভিডি ইন্টু এ এটা হচ্ছে তাহলে 1 সেকেন্ডে প্রবাহিত চার্জ এবং এটাই হচ্ছে ইলেকট্রিক কারেন্ট। এবার একটা ইলেকট্রনের ওপরে ম্যাগনেটিক ফিল্ডে সে যখন ঢুকলো, ভিডি গতিবেগ নিয়েই ধরে নিচ্ছি, সে যখন ঢুকলো তখন তার উপরে কি ফোর্স, লোরেন্স ফোর্স দিয়ে আমরা সেটার কথাটা জানি। তো সেই লোরেন্স ফোর্সটা যদি আমরা একটা ইলেকট্রনের জন্য লিখি, তাহলে কি দাঁড়াবে সেটা? ই ইন্টু ভিডি ক্রস বি। বি তীব্রতার একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে সে ঢুকেছে, সুতরাং তার উপরে যে বল প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে ই ইন্টু ভিডি ক্রস বি। আচ্ছা, এরকম যদি ধরে নিই যে ডিএল একটা স্মল কারেন্ট এলিমেন্টের মধ্যে দিয়ে আমি প্রবাহটাকে কনসিডার করব, তাহলে সেখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হবে কিন্তু এন এ ডিএল। এবার তাহলে এই ছোট কারেন্ট এলিমেন্টের জন্য যে ফোর্সটা হবে সেটা হলো ডিএফ ই এন এ ডিএল ইন্টু ভিডি ক্রস বি। এবার আমরা জানি যে যদি ভিডি ড্রিফট ভেলোসিটি হয়, তাহলে স্মল কারেন্ট এলিমেন্টের জন্য ভিডিটাকে আমি ডিএল ডিটি লিখতে পারি। আমরা সেই ডিটিটাকে বার করে আনলাম আর ডিএলটাকে এভাবে রাখলাম। তাহলে এই পুরো জিনিসটা দেখো, আমি একটু আগেই বললাম যে টোটাল যে কারেন্ট এলিমেন্টের মধ্যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে এটা, তার চার্জ হচ্ছে এটা। তাহলে এটা টোটালটাই যেন ওই এলিমেন্টের মধ্যে টোটালটা যেন ডিকিউ। তাহলে এটা যদি ডিকিউ হয় এবং এটা ডিকিউ বাই ডিটি হয়, তাহলে এটা পুরোটাই কারেন্ট হিসেবে আমি আই লিখতে পারি। এটাও অ্যাকচুয়ালি এটাও ছোট একটা এবার তাহলে এটা হলো আই ডিএল
ক্রস বি, আর এদিকে হচ্ছে সেটা ডিএফ। এবার এই টোটালটার জন্য যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি যতটা লেংথ আমি কনসিডার করছি তার মধ্যে আমি টোটাল ফোর্সটা, যে তড়িৎবাহী তারের ওপর যে ফোর্সটা, সেটা আমি পাবো। তাহলে সেটা কি দাঁড়াচ্ছে? ডিএফ তো ইন্টিগ্রেটেড হয়ে এফ হলো, আর ডিটা ইন্টিগ্রেটেড হয়ে এই সবটার ওপরে যদি ইন্টিগ্রেশন হয় তাহলে এটা হলো আই এল ইন্টু বি, দ্যাট ইজ, এটাকে আইবিএল এরকমভাবে লেখো। তাই টোটাল এফ ইজ ইকুয়াল টু দাঁড়ালো, এর ম্যাগনিটিউডটা অবশ্যই আইবিএল। আমরা জানি যে এই যে তড়িৎবাহী তারের ওপর চৌম্বক ক্ষেত্রের এই বলটা, এটা সবসময় তার ডিরেকশন, এটা আমি ম্যাগনিটিউডের কথা লিখেছি, তার ডিরেকশন কি হবে আমরা জানি, সেটা ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে গাইডেড হয়। আমরা যদি বাঁ হাতের, তোমরা জানো এটা, তাও আমি রিক্যাপিচুলেশনের জন্য বলছি, যে যদি বাঁ হাতের 3টে আঙুল, একদম তর্জনী, মধ্যমা এবং বুড়ো আঙুলটা, এই 3টেকে যদি আমরা এইভাবে পরস্পর 90 ডিগ্রিতে রাখি, দ্যাট ইজ এইভাবে তর্জনী, এই মধ্যমা এবং এটা হচ্ছে বুড়ো আঙুলটা, বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি হয়, তাহলে এটা ইন্ডিকেট করছে বি এর ডিরেকশন, এটা ইন্ডিকেট করছে আই এর ডিরেকশন, এটা ইন্ডিকেট করছে আই এর ডিরেকশন, এবং এটা ইন্ডিকেট করছে ভিডির ডিরেকশন। অর্থাৎ যদি একটা কন্ডাক্টর বা পরিবাহী, সেটা যদি ভিডি গতিবেগে বি এর এবং আই এর সাথে পারপেন্ডিকুলার একটা দিকে থাকে, তাহলে বি যদি 4 ফিঙ্গার হয়, অর্থাৎ তর্জনী হয়, এটা যদি কারেন্ট হয়, তাহলে তাদের প্রভাবে এই কন্ডাক্টরটার উপরে যে বল প্রযুক্ত হবে, তার প্রভাবে কন্ডাক্টরের মোশন হবে এদিকে, অর্থাৎ 3টে পরস্পর সমকোণে থাকবে। এই রকম যে এই ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলের প্রমাণ আমরা বার্লোস হুইলে পেয়েছি, তোমরা পড়েছো সেটা ছোটোবেলায়। সেখানেও একটা হর্স শু ম্যাগনেটের মধ্যে একটা চাকা লাগানো থাকতো ফ্রেম দিয়ে, এবং সেখানে যদি কারেন্ট যখন যাচ্ছে, ঠিক চাকার মোশন যেদিকে হচ্ছে সেটা পুরোপুরি ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে গাইডেড। এবার আমরা দেখব যে একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা তার রয়েছে, তার উপরে কারেন্ট যাওয়ার জন্য তার যে ফোর্সটা তৈরি হচ্ছে সেটা যেমন ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল দিয়ে গাইডেড হয়। যদি আমরা এটা ভাবি যে আমার কাছে 2টো তার আছে এবং 2টো তার প্যারালালি রাখা আছে, তাদের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে একই দিকে মনে করা যায়। এবার যদি কারেন্ট যায়, যে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট যায়, তার চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে সেটা কিন্তু একটা ম্যাগনেটিক ফিল্ড হিসেবে আমি কনসিডার করতে পারি, এক্সটার্নাল একটা ম্যাগনেটিক ফিল্ড হিসেবে কনসিডার করতে পারি। কার কাছে না, একটা সেকেন্ড তারের কাছে। একটা সেকেন্ড তারকে যদি তার কাছে রাখা যায়, একটা তড়িৎবাহী তারের কাছে রাখা যায়, তাহলে সেই সেকেন্ড তারটা প্রথম তড়িৎবাহী তারের কারেন্ট প্রবাহের জন্য যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয়েছে তার ফিল্ডের মধ্যেও আছে, অর্থাৎ তার মধ্যে একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করা হয়েছে। এবার যদি সেকেন্ড তারটার মধ্যে দিয়ে কারেন্ট যায়, তাহলে তারও একটা চারপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবং আমরা জানি যে লোরেন্স ফোর্স পড়েছি, আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল পড়েছি, আমরা জানি দুটোর ওপরে একটা পারস্পরিক বল প্রয়োগ করবে। সেটা কীরকম হবে, আমরা একদমই এই যেটা আমরা করলাম, এই যে এফ ইজ ইকুয়াল টু আইবিএল, একদমই সেই ভাবেই আমরা সেটা যা যা কনসিডার করেছি ঠিক একইভাবে আমরা এটাও দেখব কি হয়। এবার এ এবং বি 2টো তার, এদের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই এ এবং আই বি। এ তারের মধ্যে দিয়ে প্রবাহের জন্য, যেটা আমি একটু আগে বললাম, একটা চৌম্বক ক্ষেত্র, সেটা প্রভাব ফেলবে যেমন বি তারের ওপরে। বি তারের মধ্যে দিয়ে আইবি কারেন্ট যাচ্ছে, আবার বি তারের মধ্যে দিয়ে যে আইবি প্রবাহ, সেটার জন্য তার একটা নিজস্ব চৌম্বক ক্ষেত্র, তার মধ্যে মনে করতে হবে যে প্লেস করা আছে এ তারটাকে, যার মধ্যে দিয়ে আই এ কারেন্ট যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে এ তারের জন্য যে
চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে সেটা হচ্ছে BA, এবং বি তারের জন্য যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে BB। এমনিতে আমরা জানি যে আমরা ধরে নিয়েছি যে দুটো তারের মধ্যে দূরত্ব হচ্ছে D। এখানে দেখানো আছে, দেখো, দুটো তারের মধ্যে দূরত্ব হচ্ছে D। তাহলে এ তারের জন্য যে কারেন্টটা যাচ্ছে IA, তার থেকে D দূরত্বে BA যদি হয়, আমি ইন জেনারেল তোমাদের মনে করানোর জন্য লিখছি μ0 I/2πd। এটা আমরা আলোচনা করেছি আগে। I প্রবাহের জন্য D দূরত্বে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে তার মান হচ্ছে, তার এক্সপ্রেশন হচ্ছে B = μ0 I/2πd। এবার যদি এ তারের মধ্যে দিয়ে যে IA প্রবাহ হচ্ছে, সেই IA প্রবাহের জন্য যে ফিল্ড সেটাকে বলছি BA। তাহলে নিশ্চয়ই এখানে একটা সাফিক্স যাবে A, এখানে μ0 IA/2πd। সিমিলারলি যখন আমি বি তারটাকে কনসিডার করব, তখন বি তারের জন্য BB = μ0 IB/2πd। এবার আমরা একটু আগে দেখলাম যে এরকম একটা অবস্থায় যখন তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এবং সেটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে প্লেসড, তখন তার উপরে, সেই তারটার উপরে যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে IBN। আমরা এখানে ক্যাপিটাল L লেংথের একটা সেগমেন্ট নিয়েছি, তাহলে আমরা লিখব ক্যাপিটাল L। এবার তাহলে আমরা যদি ধরে নিই যে এ তারের জন্য যে ফোর্সটা ও এখানে দিচ্ছে সেটা হচ্ছে FAB, এটা যে ফোর্সটা দিচ্ছে সেটা হচ্ছে FAB, আর বি তারের জন্য যে ফোর্সটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে FBA, যা ও এ তারের উপরে প্রয়োগ করছে। এবার আমাদের হাতে তাহলে তার রয়েছে, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এর জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে এবং একটা তার রয়েছে, সেকেন্ড একটা তার রয়েছে যার গতিবেগ হচ্ছে VD। এবার তাহলে আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল প্রয়োগ করে এখানে দেখতে হবে যে ফোর্সের ডিরেকশনটা কি হবে। এবার যেহেতু এই ফোর্সের ডিরেকশন আমরা জানি যে যদি আমরা কারেন্টটাকে ধরে নিই এই দিকে, এবং এই মনে করো যে বোর্ডের দিক থেকে বেরিয়ে আসছে কারেন্ট, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা, তাহলে ফোর্সের ডিরেকশন হয় এরকম, অর্থাৎ এদিকে ফোর্সের ডিরেকশন। সিমিলারলি যদি এখানেও তাই, যদি একই দিকে কারেন্ট যাচ্ছে এবং তার ফলে যে কারেন্টটা তৈরি হচ্ছে, যে কারেন্টটা যাচ্ছে এদিকে এবং যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হচ্ছে তা যদি এই রকমই ডিরেকশনে থাকে, তাহলে এটারও এই দিকেই একই দিকে ফোর্সের ডিরেকশন। তাহলে সেই ডিরেকশনটাও হবে ঠিক এই দিকেই, এদিকে। অর্থাৎ আমি দুটোরই যেহেতু ফোর্সের ডিরেকশন একই দিকে, আমরা বুঝতে পারছি এটা একদম পরস্পরকে আকর্ষণ করবে। তাহলে এটা একটা খুব ইম্পর্টেন্ট ফাইন্ডিং আমাদের, যে যদি দুটো তার প্যারালাল থাকে, তাদের মধ্যে একটা সার্টেন ডিস্টেন্স রয়েছে এবং একই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে তারা পরস্পরকে যে ফোর্সটা তৈরি হবে, একজন আরেকজনের উপর যে ফোর্সটা দেবে, সেটা হচ্ছে একটা আকর্ষণ বল। এবার সেটার মানটা কত হবে? যদি আমি FAB মনে করো লিখি, তাহলে অর্থাৎ এর জন্য বি এর ওপরে কি ফোর্স, তাহলে এর জন্য বি এর ওপরে যা ফোর্স সেটা হচ্ছে এর জন্য কারেন্ট, তারপরে বি এবং এন। এ বি এর উপরে যে ফোর্সটা দেবে সেটা হচ্ছে বি এর মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে IB, এবং এর দরুন যে বি ফিল্ডটা তৈরি হচ্ছে সেটা, এবং আমরা যে কারেন্ট এলিমেন্টটাকে চুজ করেছি। তাহলে এবার এই ফর্মুলা থেকে আমি যদি এ তারের জন্য যে ফিল্ডটা তৈরি হয়েছে সেটাকে লিখি, তাহলে কি দাঁড়াবে?
এটা হলো এ আর এটা হলো 2πd। তাহলে বেরিয়ে এলো IA IB ডিভাইডেড বাই ইন্টু L ডিভাইডেড বাই 2πd। একইভাবে কিন্তু আমরা যদি FBA কনসিডার করি তাহলে বুঝতেই পারছো যে আমি লিখব এ তারের মধ্যে দিয়ে কারেন্ট, আবার সেই বি এবং এল। এবার আমি বিটাকে লিখব, নিশ্চয়ই আমি আর লিখছি না, তোমরা বুঝতেই পারছো এটা। তখন বি তারের জন্য যে বিটা তৈরি হয়েছে, ক্যাপিটাল বিটা তৈরি হয়েছে, সেইটা হবে μ0 IB বাই 2πd। সেই আইবিটা এখানে আসবে এবং একই এক্সপ্রেশন, অর্থাৎ FAB এবং FBA তাদের ভ্যালু কিন্তু একই হবে এবং এরা পরস্পরকে আকর্ষণ করবে। যদি এবার মনে করো যে একটা দিকের কারেন্ট রিভার্স করে দেওয়া হলো, এটাকে যদি আমি প্যারালাল বলি, ওটা যদি অ্যান্টি প্যারালাল হয় কারেন্টটা, তাহলে কি হবে? এদিকের বি তারের কারেন্টটাকে যদি উল্টো করে দেওয়া হয়, আইবি সেম রেখে আইবিটাকে পাল্টে দেওয়া হলো, তাহলে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম বুঝতেই পারছো যে তখন তার সেটা উল্টো দিকে আসবে। যদি এটা এদিকে হয় তাহলে তার ডিরেকশন হবে এদিকে। অর্থাৎ যেহেতু এটা ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়ে গেল, এটা বুঝতেই পারছো যে একটার যা নেচার আর একটা তার অপোজিট, অর্থাৎ একজন আরেকজনকে এক্ষেত্রে বিকর্ষণ করবে। যদিও ভ্যালুটা ম্যাগনিটিউড অফ ফোর্স সেটা একই থাকবে। তাহলে এটা আমাদের একটা মনে রাখতে হবে যে দুটো প্যারালাল তার, তাদের মধ্যে দিয়ে সেম ডাইরেকশনে যখন কারেন্ট যাচ্ছে তখন আকর্ষণ বল হচ্ছে, আর যখন অপোজিট ডাইরেকশনে দুটোর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে তখন বিকর্ষণ বল তৈরি হচ্ছে তাদের মধ্যে। আচ্ছা, এখান থেকে আমরা আরও একটা ইম্পর্টেন্ট জিনিস বার করতে পারি। দেখো, আমরা যখন শুধুমাত্র চলতড়িৎ নিয়ে কাজ শুরু করেছিলাম, সেই সময় আমরা অ্যাম্পিয়ারের একটা ডেফিনেশন দিয়েছিলাম। আমরা যখন প্রথম শুরু করি তখন এটা রেট অফ ফ্লো অফ চার্জ dq/dt, সেখান থেকে বেরিয়ে এসেছিল চার্জ হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। আমরা অ্যাম্পিয়ারকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ডিফাইন করেছি। এই যে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে একটা চার্জ মুভ করছে, তার জন্য একটা কারেন্ট তৈরি হচ্ছে এবং ম্যাগনেটিক ফিল্ডের একটা প্রভাব রয়েছে সেই কারেন্টটার উপরে, এটার কিন্তু এখান থেকে আমরা অ্যাম্পিয়ারের আরেকটা ডেফিনেশন পাই, সেটা আমরা একটু দেখব এবার। এবং আমরা ঠিক এই রকম জায়গা থেকে, এই যে F = পরস্পর দুটো তারের ওপরে বল প্রযুক্ত হচ্ছে, এই জায়গা থেকে আমরা ওই অ্যাম্পিয়ারটাকে ডিফাইন করব। আমি একটু লিখব, দুটো তড়িৎবাহী তার একটা আরেকটার উপরে যে বল প্রয়োগ করছে সেটার মান হচ্ছে μ0 I1 I2 বাই 2πr। আমরা একক দৈর্ঘ্যের জন্য নিয়েছি, সেই জন্য আমরা এলটাকে আর লিখলাম না। এবার আমরা এই অ্যাম্পিয়ারটাকে এখান থেকে ডিফাইন করব। কি ধরে নিচ্ছি যে 1 অ্যাম্পিয়ার, যেটা I1 = I2 সেই 1 অ্যাম্পিয়ার। এদের রাখা হয়েছে দুটো তারকে, এই I1 I2 দুটো তারকে রাখা হয়েছে R = 1 মিটার দূরত্বে। তাহলে F দাঁড়াচ্ছে μ0 1 by 2π into 1, that is μ0 by 2π। এবার μ0 ভ্যালু কি? μ0 ভ্যালু হলো 4π 10⁻⁻7 by 2π। তাহলে দাঁড়ালো 2 × 10⁻⁻7। F SI-তে আছে নিউটন। অ্যাম্পিয়ারের সংজ্ঞায় তাহলে আমরা কি দেখছি? দুটো তার I1 I2 কারেন্ট যাচ্ছে, তাদের রাখা হয়েছে
1 মিটার সেপারেশনে, তাহলে অ্যাম্পিয়ার হচ্ছে সেই স্টেডি কারেন্ট যেটা একটা লং ন্যারো ক্রস সেকশনের একটা দুটো তার পাশাপাশি রাখা আছে 1 মিটার দূরত্বে, তাদের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য পরস্পরের ওপরে 2 × 10⁻⁻7 নিউটন পার মিটার ফোর্স অ্যাপ্লাই করছে, সেই কারেন্টটাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। এটা কিন্তু আমরা 1 অ্যাম্পিয়ার জিনিসটা পাল্টে গেল না, আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে একটা রাশিকে দেখার কত রকম দিক থাকে সেটা নিয়ে জাস্ট বললাম। যেমন অ্যাম্পিয়ার ছিল সেরকমই তার অ্যামাউন্ট একই থাকবে, কিন্তু তার এটা দেখার একটা অন্য ওয়ে। তো এইভাবে আমরা একটা অ্যাম্পিয়ারকে ডিফাইন করলাম।